শুভ দুপুর সবাইকে। আজকে তোমাদের সাথে যে লেকচারটা সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের সেটি আজকে 6 নম্বর লেকচার সম্ভবত। ঠিক আছে, আমাদের শিডিউলিং আমরা আমি শেয়ার করছি তোমাদের সাথে। স্যার কথা ভালো বোঝা যাচ্ছে না। কথা ভালো বোঝা যাচ্ছে না এখনো? না, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। সব জানাবো বা এক দুজনের প্রবলেম হতে পারে। স্যার কত বুঝতেছেন? স্যার কথা মানে একটু শোনা যাচ্ছে আর একটু শোনা যাচ্ছে না এরকম। হ্যালো, ইজ ইট ক্লিয়ার নাও? না স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি তো বললাম যে এটি নেটওয়ার্কের কারণে তোমাদের যারা আছো এখন তাদের ঠিক আছে? নেটওয়ার্কের কারণে হ্যাঁ এখন তো শুনতে পাচ্ছি। সমস্যা হতে পারে। আচ্ছা, যদি শুনতে পারো ইটস ওকে, আমরা শুরু করতে পারি তাহলে। আচ্ছা, আজকে আমরা যে লেকচারটি দেখব সেটি হচ্ছে লোডিং এন্ড শিডিউলিং, আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের লেকচার 6। এটি ফাইনালের জন্য, নট ফর মিড। তো দেখা যাক, আমরা শুরু করি। আজকের লেকচারটি অত্যন্ত সহজ একটি লেকচার বলে আশা করছি। সেটি হচ্ছে লোডিং এবং শিডিউলিং। তো নরমাল ভাবে যদি আমরা লোডিং এবং শিডিউলিং চিন্তা করি তাহলে এটি কি বোঝাচ্ছে? এটি আসলে দেখো যে আমরা বলি না আজকে কাজের লোড খুব বেশি রে, প্রচন্ড লোড আজকে, তার মানে কি তোমার উপর অনেকগুলো কাজ অ্যাসাইন করা আছে। আর শিডিউলিং মানে কি? শিডিউলিং মানে হচ্ছে যে কোনটা তুমি কবে করবা তার একটা পরিকল্পনা বা তার একটা প্ল্যান, সেটিকে আমরা শিডিউলিং বলছি। তো আজকে যে লেকচারটি সেটি হচ্ছে লোডিং এবং শিডিউলিং। সেটি হচ্ছে যেমন আমরা প্রোডাকশন প্ল্যানিং এর ক্যাপাসিটি প্ল্যানিং করেছি, ক্যাপাসিটি প্ল্যানিং করার পর আমরা কি করি? ক্যাপাসিটি প্ল্যানিং এর পর আমরা প্রোডাকশনে যাই। প্রোডাকশনে গেলে আমাদের প্রথমে প্ল্যান ক্যাপাসিটি অ্যানালাইসিস করার পর ফোরকাস্টিং করেছিলাম, ফোরকাস্টিং এর পর ক্যাপাসিটি প্ল্যানিং অ্যানালাইসিস করেছি যে একটা প্ল্যান্টের ক্যাপাসিটি অ্যানালাইসিস করার পর আমরা এখন লোডিং এবং শিডিউলিং এ যাব, যে আমার ইন্টারনাল যে ফ্যাক্টর গুলি রয়েছে, ইন্টারনাল যে প্ল্যান্টের ম্যাটেরিয়াল, প্ল্যান্টের মেশিন রয়েছে, সেগুলোর যে অ্যাসাইনকৃত আমার যে টোটাল কাজটা সেটা কিভাবে অ্যাসাইন করতে পারি, সেটি লোডিং এবং শিডিউলিং। তো সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা যদি সহজ করে দেখি যে লোডিং মানে কি, যে লোডিং মিনস এখানে যেটা যে কোয়ান্টিটি অফ ওয়ার্ক and allocating the quantity work to the process necessary to manufacture each item is called loading. একটু মাইক্রোফোন মিউট করো, কার জানি এ শব্দ হচ্ছে। বলা হচ্ছে লোড means the quantity of work and allocating the quantity of work to the process necessary to manufacture of each item is called loading. Loading is defined as the assignment of work to a facility. The facility may be people, equipment, work, etc. বলা হচ্ছে assignment for a facility, assignment of work to a facility. facility বলতে কি বোঝাচ্ছে? যে একটা প্ল্যান্ট হতে পারে, একটা মেশিন হতে পারে, একটা মানুষ হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। এটি হচ্ছে লোডিং। সহজ করে বলতে গেলে কোনো একটা প্ল্যান্টের প্রতি, মানুষের প্রতি, বা কোনো যারা কাজটা করে দিতে পারবে, যারা তার প্রতি যে পরিমাণ কাজের লোড, সেটিকে লোডিং বলছি আমরা, অ্যাসাইনকৃত কাজ। Objectives of loading টা কি বলা আছে? The aim of loading is have the maximum utilization of man, machine, material by maintaining free flow of materials along with the production line. উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো অবশ্যই তুমি যখন লোডিং করবা, তো তখন তো অবশ্যই তোমার প্ল্যান্টের প্রতি, বা তুমি ধরে নাও একটা ডাইং মেশিনের প্রতি যে কাজটা অ্যাসাইন করবা, তো তার কাছে তো ম্যাক্সিমামটাই তুমি সেটা দিয়েই তুমি কিন্তু পরিকল্পনাটা করবা যে আজকে এত টন ডাইং হবে, বা আজকে এটার পর এটা ডাইং হবে, চলতেই থাকতেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে ম্যাক্সিমামটাই পাওয়া যাচ্ছে। তো তুমি যদি লোডিং বা শিডিউলিং না করো তাহলে কিন্তু এরপরে কোনটা উঠবে বা কি হবে সেটার জন্য সময় নষ্ট হবে। To prevent the unbalanced allocation of time among the production departments and to keep the production cost minimum. তো যখন তোমার লেগ বিটুইন গুলো থাকছে না, একটা থেকে আরেকটা ব্যাচ ওঠার সময় যে লেগ বিটুইনটা হয়, সময় নষ্ট হয়, এগুলো যখন থাকছে না, তখন তোমার স্বাভাবিকভাবে প্রোডাকশন বাড়ছে। আর আরো ভাবে প্রোডাকশনটা এইভাবেও বাড়তে পারে যে যখন লোডিং বা শিডিউলিং তুমি করছো, যে বিষয় হলো
ব্ল্যাক চলতেছে, ব্ল্যাকের এখানে হোয়াইট করতে চাচ্ছ তুমি, তো এখন ব্ল্যাকের মাঝে তো হোয়াইট করাটা যুক্তিসঙ্গত নয়। তখন তুমি সেখানে কি করছো, তোমার যখন প্ল্যানিং চলছে বা শিডিউলিং চলছে বা লোডিং যখন তুমি করছো, তখন ব্ল্যাকই চলছে, সেটার মাধ্যমে একই ধরনের চলছে, সেটার মাধ্যমে কিন্তু তোমার প্রোডাকশন বৃদ্ধি পেতে পারে। আর প্রোডাকশন যখন বৃদ্ধি পাবে, একটা নির্দিষ্ট সময়ে প্রোডাকশন বৃদ্ধি পেলে তোমার যে উৎপন্ন প্রোডাক্ট সেটির কিন্তু প্রাইস কমে যাবে, অর্থাৎ প্রোডাকশন কস্ট যেটি সেটি কিন্তু মিনিমাম হয়ে যাবে, ফলে ফ্যাক্টরি কিন্তু মোর বেনিফিটেড হবে। শিডিউলিংটা কি? শিডিউলিংটাকে যদি আমরা বলি, এটি হচ্ছে যে কখন কাজটা হবে, যে এখানে একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, যে আমার উপর এতগুলো কাজ আছে, অ্যাসাইন করা আছে, এখন কোন কাজটা কখন হবে সেটিকে আমরা শিডিউলিং বলছি। The scheduling is the process of prescribing when and each operation in a production process is to be executed. According to the Campbell and Kimball, scheduling is the determination of time that is required to perform each operation. অবশ্যই শিডিউলিং একটা কাজ করতে কত সময় লাগবে সেটা ডিটারমাইন করবে, এবং একই সাথে সেটি কি করছে, each operation and also time required to perform the entry series of the operation as routed, এবং সে কি করছে, কতটুকু কাজ সবগুলো কাজের জন্য লাগবে এবং সেটার জন্য সে প্ল্যানিং করবে, অর্থাৎ সেটাকে আমরা শিডিউলিং বলছি। শিডিউলিং কি করছে একাধারে, কোন কাজটা, তাই না? তুমি যখন প্ল্যানিং ডিপার্টমেন্টে থাকবা, তখন তুমি কি করবা, যে ডাইং মেশিনের প্রতিদিন এত টন ডাইং হবে, এত টন ডাইং হলে কোন মেশিনে কতগুলো ডাইং হবে, তারপরে কি ডাইং হবে, কোন বায়ারেরটা আগে দরকার, কোনটা পরে দরকার, তুমি তো প্ল্যান করছো, সেটি হচ্ছে শিডিউলিং। আর একটা ডাইং মেশিনের, মনে করো 7 নম্বর মেশিন, তার প্রতি যে অ্যাসাইনকৃত কাজ সেটি হচ্ছে তার কি, সেটি হচ্ছে তার হচ্ছে লোডিং, আর এটি হচ্ছে তার শিডিউলিং। সো মোর সিম্পলিফাইড ওয়ার্ড, শিডিউলিং মিন্স দ্য ডিটারমিনেশন অফ রেট অফ at which the work should be performed in order to priority, কখন কোনটা কত তাড়াতাড়ি করতে হবে, determination of proper times when the work will be released to the plant, and determination of proper sequence আমরা বলতে পারি যে কখন কোনটা হবে। determination of proper sequence এর কথা যদি আমরা বলি, আচ্ছা আমি তোমাদের সবাইকে মিউট করে দিলাম, তারপরও ইকবাল, ওকে। তো যেটি হচ্ছে যে ডিটারমিনেশন অফ প্রপার সিকোয়েন্স, প্রপার সিকোয়েন্সটা কিরকম সেটি হচ্ছে ওই যে বললাম, যে এখন ব্ল্যাক চলতেছে, এর মাঝে যদি হঠাৎ করে হোয়াইট করতে চাই, তাহলে হোয়াইট করতে গেলে আমার কি করতে হবে, মেশিন ওয়াশ দিতে হবে, মেশিন ওয়াশ দিলে তারপর হোয়াইট উঠাতে হবে, ফলে কি হচ্ছে যে সিকোয়েন্সটা মেনটেন করা হচ্ছে না এবং সেই সাথে টাইম ওয়েস্ট হচ্ছে। তো এটি কিন্তু যেটা প্রপার প্ল্যানিং এর অন্তর্ভুক্ত না। তো এই ধরনের নানা প্রকার প্রসেসের ভিতরে ছোটখাটো লেগ বিটুইন রয়েছে, ছোটখাটো ওএসটিস রয়েছে, সেগুলাকে মিনিমাইজ করে প্রোডাকশনটা বাড়ানোই হচ্ছে শিডিউলিং এবং লোডিং এর কাজ। ওকে, তাহলে শিডিউলিং এবং লোডিং আমরা বুঝতে পেরেছি, সেটা প্রথমটা হচ্ছে অ্যাসাইনকৃত কাজ এবং সেটা কবে করবে সেটা হচ্ছে শিডিউলিং। অবজেক্টিভস অফ শিডিউলিং কি? অনেকগুলো অবজেক্টিভস রয়েছে। তো আলটিমেট অবজেক্টিভসই হচ্ছে সবসময়ের জন্য, সেটি হচ্ছে টাইম ওয়েস্টেজ বা যে কোনো র মেটেরিয়াল ওয়েস্টেজ সেগুলো কমিয়ে প্রোডাকশনটাকে বাড়ানো। Scheduling aims to achieve the required rate of production with minimum delay and the disruption of the processing. আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে যে আমরা সাধারণত করতে পারি না, অর্থাৎ টাইম ম্যানেজ করতে পারি না। আমাদের যে বায়ারকে যে দেওয়া ডেট সেটি অনেক সময় মিট করতে পারি না, তখন আমাদের এয়ারে পাঠাতে হয় নানা রকম। তো সবচেয়ে বেশি ইনকনসিস্টেন্সি অথবা বলবো যে অসঙ্গতিতে পড়ে যাই তখনই, যখন আমরা এই টাইম মিট করতে পারি না। আমরা কিন্তু গতকালকে বা কবে একটা নিউজ প্রচার হয়েছে দেখছো কিনা, যে চমেস্কি নামক একজন ভাষাবিদ, ইনাকে বাইরে থেকে বা চট্টগ্রামের এক যুবক নিয়ে এসে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে, হয়তো সে বুঝতে পারেনি। তো আমাদের এই যে টাইম জ্ঞানের অভাব, বা আমরা টেক্সটাইলে যদি বলে থাকি যে মিনিমাম যে আমাদের যে ডেট মিট করার ক্ষমতা, তো সেটি মিট করতে প্রবণতা বাঙালিদের খুব কম, মানে কি বলবো। সো এই যে শিডিউলিংটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলে যেটা হলো আমরা আমাদের যে ডেলিভারি ডেট সেটা মিট করতে পারি। and in order to meet delivery dates, sequence operation is properly planned to the minimum total time production by having better resource utilization, and for maximum capacity utilization, reducing the labor cost by minimum idleness of machine and manpower. তো এই প্রপার শিডিউলিংটা করলে কি হবে, যে ওই ওয়ার্কাররা কিন্তু একটা শেষ হলে, মনে করো কাজ না থাকলে সে নিজে থেকে কখনো খুঁজে কিন্তু কাজ নিবে না। সো যখন আমাদের এ ধরনের অ্যাসাইনকৃত কাজ থাকবে বা প্ল্যানকৃত কাজ থাকবে, তখন কিন্তু আমাদের
তার যে মেশিন এবং একই সাথে মেশিন এবং মানুষের বসে থাকার মতো কোনো সুযোগ থাকছে না। To avoid unbalanced allocation of work among the various department and the work station. তো আনব্যালেন্সড ওয়ার্কটা কিরকম, মনে করো নিটিং থেকে তোমার কাপড় দরকার, তুমি ডাইং এ উঠাবা, কিন্তু তোমার ডাইং কাপড় নাই, তুমি উঠাইতে পারছো না। এখন এটার কারণ হচ্ছে আনব্যালেন্সড অ্যালোকেশন অফ অ্যামং দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট। এটা যদি তোমার প্ল্যানিং এর অন্তর্ভুক্ত থাকতো বা শিডিউলিং এর অন্তর্ভুক্ত থাকতো, তাহলে যে নিটিং ডিপার্টমেন্ট আছে সে কিন্তু কি করতো, এটি রেডি করে রাখতো। ঠিক আছে, এই যে আনব্যালেন্সটাকে ব্যালেন্সড করার জন্য কিন্তু শিডিউলিংটা দরকার। যখন ফ্যাক্টরিতে একটা অর্ডার আসবে, সেটার ইয়ার্ন বুকিং থেকে শুরু করে, ইয়ার্ন সোর্সিং বুকিং থেকে শুরু করে ডাইং ফিনিশ হয়ে প্রোডাক্ট হওয়া পর্যন্ত তার সমস্ত প্ল্যান থাকতে হবে। টু কিপ দ্য প্রোডাকশন কস্ট মিনিমাম, যখন এই সমস্ত কাজগুলো ডিলে হবে না এবং দ্রুত হবে, তখন কিন্তু প্রোডাকশন কস্টটা আমাদের কমে যাবে। ঠিক আছে, বিকজ অফ টাইম ইজ মানি। বেনিফিটস অফ শিডিউলিং আমাগুলো একই ধরনের। তো আমরা যদি সময় মতো শিডিউলিং করতে পারি তাহলে আমরা কি কি বেনিফিটস পাবো? সময় মতো যদি আমাদের শিডিউলিংটা হয়ে থাকে তাহলে আমরা কি টাইমলি ডেলিভারি করতে পারবো, সব কাপড় সময় মতো ডাইং হবে, এখানে ওয়েস্টেজ কমবে, লেগ বিটুইন কমবে, আইডল টাইম কমবে। ঠিক আছে, প্রোডাকশন বাড়লে এফিসিয়েন্সি বাড়ছে। দ্য অপারেশন ডিপার্টমেন্ট ক্যান ইউজ দ্য ইনফরমেশন প্রিটার্নিং অ্যামাউন্ট অফ ওয়ার্ক, প্ল্যান শিডিউল, পার্সোনাল এক্সট্রা শিফট, ওভারটাইম, মেশিন রিপেয়ার, এগুলোর কোনো দরকার আছে কিনা সেটাও কিন্তু শিডিউলিং থেকে জানা যাবে। যে আমরা জানি একটা মেশিন কতক্ষণ চলার পর সেটার কি দরকার হয়, সেটার কোনো মেইনটেনেন্স দরকার হয় কিনা। সো যখন প্ল্যানিং, পুরো প্রপার প্ল্যানিং থাকবে, সেটাও কিন্তু এখানে মেইনটেইন করা যাচ্ছে। ফোরম্যান ক্যান ডিটারমাইন themselves whether their operation on schedule. The purchasing department make its plan to purpose of supply tools or equipment. Purchasing departmenটের যদি কোনো কিছু লাগে, মনে করো তোমার প্ল্যানিং এ থাকছে যে এই দিন এই সময় 2 ঘন্টা মেইনটেনেন্স হবে, তাহলে মেইনটেনেন্সে তোমার কি কি লাগবে পার্সেস ডিপার্টমেন্ট সেটি ঠিক করে রাখবে। অথবা তুমি এই দিন এই অর্ডারের নিটিং করবা, তাহলে নিটিং করতে গেলে তোমার সুতা লাগবে, পার্সেস ডিপার্টমেন্ট কি করছে সেটি কিন্তু আগে থেকে কিনে রাখছে, যদি তোমার প্রপার শিডিউলিংটা হয়ে থাকে। ঠিক আছে, সো প্ল্যানিং ডিপার্টমেন্ট নোস ইট স্টেজ and whether their order in schedule and with a corrective action will be necessary. Satisfactory relation with customer and vendors depend on scheduling on the work and then producing according to the schedule. Definitely যখন তুমি প্রপারলি টাইমলি ডেলিভারি করতে পারবে, বা টাইমের আগেই যদি তুমি টাইমের আগে বাংলাদেশে ডেলিভারি হয়েছে কিনা সন্দেহ, হয়েছে হয়তো এক্সেপশনাল কিছু, বাট আমাদের রেগুলার যে প্র্যাকটিস সেটি তো আসলেই ভয়ঙ্কর। তো এটি যদি হতে পারে বা সম্ভব যদি হয়, তাহলে কাস্টমাররা কিন্তু অনেক বেশি প্লেজার হবে, কারণ তারা তাদের নির্ধারিত ডেটের আগে সো উইল গেট মোর অর্ডার পাইতে পারি। শিডিউলিং পারমিটস দ্য প্রোডাকশন প্ল্যানস এন্ড ম্যানুফ্যাকচার টু ইন্টিগ্রেটেড উইথ দ্য প্ল্যানস অফ আদার্স। তো একই সাথে যখন আমরা প্রোডাকশন প্ল্যান শিডিউলিং করছি, তার সাথে কিন্তু অন্যান্য প্ল্যানগুলো ইন্টিগ্রেটেড করে প্রপার একটি প্ল্যান করা যায়। তো পুরো এটি করতে পারে, এটি আমাদের বেনিফিট। আমরা এখন যদি আরেকটু যাই যে রিজনস অফ শিডিউলিং, কেন শিডিউলিং করব, আসলে দেখো এগুলো একই রকম, ঘুরে ফিরে একই কথা, কিন্তু একটু করে মাথায় রাখতে হবে, প্রশ্নগুলো এভাবেই হবে, বাট সরাসরি এখান থেকে হবে না। সো এক্সিস্টলি তুমি যদি সারমর্মটা বুঝতে পারো তাহলে কিন্তু হলো। এখানে আবার বলা হচ্ছে রিজনস অফ শিডিউলিং, শিডিউলিং এর কারণটা কি, কেন করব। এখন এগুলোকে আমরা পয়েন্ট আকারে, আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম কি জন্য করব, লাভ কি, সবই কিন্তু একই সাথেই চলে আসতেছে। যে মিনিমাম প্রোডাকশন কস্ট, মিনিমাম প্রোডাকশন কস্ট কিভাবে হবে, যখন ম্যাক্সিমাম প্রোডাকশন হবে তখন মিনিমাম প্রোডাকশন কস্ট হবে। বলা আছে মোস্ট কমন রিজন গিভ ফর কনস্ট্রাক্টিং শিডিউলিং পার্টিকুলার ওয়ে অফেন রেজাল্ট অ্যালং দ্য রানস এন্ড ফ্রিকোয়েন্ট চেঞ্জ ওভার। মিনিমাম স্টোরেজ কস্ট, এটি একটি গুরুত্বপূর্ণ কথা। মনে করো যে তোমার শিডিউলিং ছাড়া তুমি এখন সুতা কিনে রাখছো, কোনো ইয়ে নাই, তো তোমার সুতা গোডাউনে রাখতেছো, তো সুতাতে কিন্তু তোমার কিছু ইনভেস্টমেন্ট হয়েছে, সেই টাকাটা কিন্তু বসে থাকতেছে, এবং একই সাথে তোমার কি হচ্ছে, সেই সুতাটা কিন্তু স্টোরে জায়গা দখল করছে, তুমি কবে নিটিং করবে তার কোনো ঠিক নেই, তাহলে সেটি কিন্তু তোমার স্টোরেজ কস্ট বাড়াচ্ছে। ফলে যদি তোমার প্রপার শিডিউলিং থাকে, তুমি কি করবা, সেটার 2 দিন বা 1 দিন আগে তোমার সুতাটা তুমি আসে সেই ব্যবস্থা করবা। ফলে কি হচ্ছে, তোমার যে স্টোরেজ কস্ট, তোমার যে থাকার যে খরচটা, সেটি কিন্তু কমে যাচ্ছে। এই খরচটাও কিন্তু আমাদের প্রোডাকশনের কস্টটাকে বাড়িয়ে দেয়, কারণ এভরিথিং ইউটিলি প্ল্যান্টের যত খরচ হবে সবগুলো কিন্তু কি কোথা থেকে আসবে, টাকা, প্রোডাকশন ফেব্রিক ওগুলো ডেলিভারি করব যেগুলো, বা সে অর্ডার ডেলিভারি করব সেগুলো থেকে আসতেছে। সো অল থিংস, মানে যত একটা পানির যে খরচ, সেটিও কিন্তু পানির যেটি অপচয় বলবো, বা পানির যে ব্যবহার, সেটিও কিন্তু এর ভিতরে, অর্থাৎ প্ল্যান্টের সকল প্রকার খরচ কিন্তু তোমার ওইখান থেকে আসতেছে, যে অর্ডারটা তুমি ডেলিভারি করছো। সো
প্ল্যান্টে যত বেশি খরচ হবে তোমার প্রোডাকশন কস্ট কিন্তু তত বেড়ে যাবে। মিনিমাম স্টক ইনভেস্টমেন্ট, যে বলা হচ্ছে যে ফর এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল মে বি রিকোয়ার্ড টু শিডিউল হ্যাজ ল থ্রো ইউ পুট টাইম। তো সেই ক্ষেত্রে যখন যেগুলো এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু কিনে রাখা যায়, সেই ক্ষেত্রে যেটি হবে যে সেটি পরবর্তীতে হঠাৎ করে দাম বেড়ে যেতে পারে। তো আমরা দেখি যে সুতার দাম ফ্লাকচুয়েট করে, বা এই ধরনের কিছু মেশিন বা পার্টস রয়েছে যেগুলোর দাম বিভিন্ন রেয়ার পাওয়া যায় না, তো সেগুলো এনে কিন্তু আমাদের মেশিনের ডিলে টাইম গুলো বা ব্রেকডাউন থেকে মেশিনদের বাঁচাতে পারি। মিনিমাম ক্যাশ আউটফ্লো, বলা হচ্ছে যে when part of product encompasses very heavy cash investment, it may be described to the manufacturer the product such that the most costly item and added as late as possible. তো মিনিমাম ক্যাশ আউটফ্লো যেটা হচ্ছে, ক্যাশ আউটফ্লো মানে টাকা চলে যাওয়া। তুমি যদি প্রপার শিডিউলিং থাকো তো তোমার এই যে ক্যাশ ফ্লো এটি সাধারণত কমে আসবে এবং মিনিমাম হবে। যে শুধু শুধু ওই যে যখন তুমি ইয়ার্ন কিনে রাখবে অনেকগুলা, কোনো ইয়া নাই, তখন কিন্তু তোমার সেই ক্যাশটা চলে গেল। এটি তো ক্যাশ ফ্লো মানে কি, তোমার প্ল্যান্ট থেকে ক্যাশ যখন বাইরে যাচ্ছে, কি জন্য যাচ্ছে, সেটি হতে পারে র মেটেরিয়াল আনতে, হতে পারে ডাইস কেমিক্যাল আনতে ইত্যাদি। ম্যাক্সিমাম লেবার ইউটিলাইজেশন, এই যে লেবার ইউটিলাইজেশন, this is the most important term. In case of the desirable, labor should be occupy fully as possible as. তো তোমার যদি প্রপার প্ল্যানিং থাকে তাহলে কি তোমার প্রত্যেক শিফট রয়েছে, প্ল্যান রয়েছে, প্রতি শিফটে প্ল্যানে লেবার কি করছে, লেবারটা যে সেটাকে তুমি কিন্তু প্রপার ইউটিলাইজেশন করতে পারতেছো ফর এন্ড ম্যাক্সিমাম প্লান্ট ইউটিলাইজেশন। একই সাথে সাথে লেবার যখন থাকবে, তোমার যে প্লান্ট রয়েছে, মেশিন রয়েছে, ইনভেস্টমেন্ট রয়েছে, সেটিও কিন্তু অ্যাকুরেটলি এবং টোটালি চলতে থাকবে। এরপরে ম্যাক্সিমাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, যখন তুমি ডেলিভারি দিতে পারছো ডেফিনেটলি তাদের স্যাটিসফ্যাকশন থাকছে। ম্যাক্সিমাম অপারেটর মরালি, এটি যেটি বলবো যে প্রত্যেকটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা যেটাকে বলতে পারি, অ্যাকাউন্টেবিলিটি এর কথা যেটা বলতে পারি, সেটি হচ্ছে তখন যখন তোমার প্ল্যান্টে এই ধরনের শিডিউলিং থাকবে, লোডিং শিডিউলিং থাকছে, তখন তো সেটার জন্য জবাবদিহিতা থাকবে যে এই ফেব্রিকটা এই সময় নামার কথা, এটা কেন নামলো না বা এটার কি সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে অপারেটররা বিশেষ করে ডাইং এর, অন্যান্য ক্ষেত্রে তো হয়তো হয়, তো ডাইং এর ক্ষেত্রে কি করা হয় যে এটা ডোজিং না করেই বা সময় মতো যে ডোজিংটা দেওয়া দরকার ছিল সেটা ডোজিং না করেই বলা হলো যে হ্যাঁ করে ফেলেছি, বা এই ধরনের সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে যারা ফ্লোর সুপারভাইজার বা এই ধরনের থাকে, তো তাদের বস তাদেরকে বলে যে এটা নামাতে হবে বা এটা আবার নামছে না। সো এই যে অপারেটরের আনকনসাসনেস এর কারণে বা এটার যখন তাদের নৈতিকতাটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু তারা এই কাজগুলো করবে না। এবং এটি কখন বৃদ্ধি পাবে, যখন তারা দেখতে পাবে যে না আমাদেরকে চেক করা হচ্ছে, ধরা হচ্ছে, তো তখনই সে মানে নৈতিকতা বৃদ্ধি পাক আর না পাক, সে কিন্তু এটার জন্য অ্যাকাউন্টেবল হবে। সো এইভাবে আমরা সামগ্রিকভাবে বলতে পারি শিডিউলিংটা আমাদের প্রোডাকশনটাকে বাড়াচ্ছে। তো ওকে, আমরা বুঝলাম শিডিউলিং এর গুরুত্ব অপরিসীম। এখন যেটি জানা দরকার, ইনফরমেশন নেসেসারি ফর শিডিউলিং। একটা প্ল্যানতে আমি শিডিউলিং করব, তো সেজন্য প্ল্যানিং করব, কি করতে পারি আমরা, কি করা দরকার। বলা হচ্ছে কি কি ইনফরমেশন জানা দরকার। দ্য অপারেশন নেসেসারি, অর্থাৎ প্রথমেই আমাদের জানতে হবে যে একটা প্ল্যান্টে কি ধরনের অপারেশন হচ্ছে। এটা কি টেক্সটাইল ফ্যাক্টরি, এটা কি ব্রেড ফ্যাক্টরি, নাকি এখানে তেল বানানো হয়, এটা কি ধরনের। দ্য অপারেশন ফর দ্য ম্যানুফ্যাকচার অফ প্রোডাক্ট এস্টাবলিশড বাই এ প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার ফর দ্য পার্সন ফর চেঞ্জ অফ দ্য রুটিন। তো সেই অনুযায়ী প্ল্যানিং হবে। দ্য মেশিন ক্যাপাসিটি এন্ড দ্য নাম্বার অফ আওয়ার্স ডে উইক এন্ড মেশিন ক্যান এক্সিকিউট এন্ড অপারেট। মেশিন ক্যাপাসিটি কতটুকু এবং সেটি কতক্ষণ ধরে কাজ করতে পারে, কারণ মেশিন ক্যাপাসিটি না ধরে কাজ তুমি তো প্ল্যান করতে পারবে না। যে তোমার যদি মেশিন ক্যাপাসিটি সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তো হচ্ছে না। দ্য টাইম রিকোয়ার্ড টু দ্য ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনের জন্য কত সময় লাগে। দ্য ডেট পার্সেস ম্যাটেরিয়াল টু পার্টস উইল বি অ্যাভেলেবল, তো যে সমস্ত ম্যাটেরিয়াল কেনা হয় সেগুলো অ্যাভেলেবল হতে কতদিন লাগে। তুমি যদি যেখান থেকেই চাকরি চেঞ্জ করো বা অথবা অন্য কোথাও যাও, তুমি যদি প্ল্যানিং ডিপার্টমেন্টে যাও, তখন তোমাকে কিন্তু ইনফরমেশন গুলো লাগছে যে ভাই এখানে কি পরিমাণ কত সময় লাগে ডাইস আসতে, কত সময় লাগে ইয়ান আসতে, ফেব্রিক কত দিনে পাওয়া যায়, এখানে কতগুলো মেশিন আছে। এই সবকিছু ইনফরমেশন জেনেই কিন্তু তুমি প্ল্যান করতে পারবে, আদারওয়াইজ নট। সো দিস আর দ্য ইনফরমেশন হুইচ আর নেসেসারি ফর শিডিউলিং এর জন্য দরকার। তাহলে এখন আরেকটু দরকার, সেটি হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য শিডিউলিং। এগুলো ছাড়াও কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের শিডিউলিং কে সরাসরি প্রভাবিত করে। সেই ফ্যাক্টর গুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরে থেকে যে ফ্যাক্টর গুলো প্রভাবিত করে, এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, প্ল্যান্টের ভিতরে যে ফ্যাক্টর গুলি আমাদের শিডিউলিং করতে
প্রভাবিত করে সেটি। তো প্রথমেই আমরা এক্সটার্নাল ফ্যাক্টর গুলিতে চলে যাব। এক্সটার্নাল ফ্যাক্টর গুলি হচ্ছে বাইরের যেগুলো, অর্থাৎ প্ল্যান্টের বাইরে থেকে যে কারণে আমরা আমাদের শিডিউলিংটাকে প্রভাবিত করে। ফার্স্ট অফ অল কাস্টমার ডিমান্ড। সেটি হচ্ছে মনে করো কাস্টমার ডিমান্ড, এটি তো সর্বপ্রথম। মনে করো তোমার কাছে অনেকগুলো বায়ার আছে, H&M, জারা, সিএনএ ইত্যাদি বায়ার রয়েছে। এখন তোমার সিএনএ মনে করো তাড়াতাড়ি চাচ্ছে, তো একে প্ল্যানিং অফিসার হিসেবে তোমাকে তো মানে প্ল্যান্টের প্রায়োরিটি বেসিসে কাজ করতে হবে। তাহলে কি তোমাকে সিএনএ যদিও সেই অর্ডারটা পড়ে আসছে, তাহলে সিএনএ টা তোমাকে আগে দিতে হচ্ছে। তাহলে অন দ্য বেসিস অফ দ্য কাস্টমার ডিমান্ড আমরা কি করছি, আমাদের যে প্ল্যানিংটা সেটাকে চেঞ্জ করছি, বা এই প্ল্যানিংটাও কিন্তু প্রভাবিত হচ্ছে। The demand is estimated by the sales forecasting department. Scheduling is based on the forecast to the expected sales of specific products in continuous production. The forecast is made on the basis of expected volume of business in case of intermittent production. যে ছেড়ে ছেড়ে অল্প অল্প প্রোডাকশন হবে এই ধরনের। Delivery dates of the customer. This is the most important. Delivery dates of the customer. যে আমাদের ফ্যাক্টরিতে, টেক্সটাইল ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি যেটি মজার কথা সেটি হচ্ছে আর্জেন্ট। যে আমি যখন চাকরি করতাম তখন এটির সাথে খুবই ভাবে পরিচিত যে সবগুলোই নাকি আর্জেন্ট, কি এক যন্ত্রণা। আমি স্যাম্পলে ছিলাম, তো দেখা গেল যে সবগুলো ফেব্রিকে তাদের আর্জেন্ট, মার্চেন্টাইজারতে সবগুলোই আর্জেন্ট। তাহলে এত আর্জেন্ট হলে আর্জেন্ট ছাড়া কোনটা, মানে ডেলিভারি ডেট, টু মিট দ্য ডেলিভারি ডেট, তারা খুবই মরিয়া। সো এই যে ডেলিভারি ডেট টু দ্য কাস্টমার, এটি মিট করার জন্য বা এই ডেলিভারি ডেটের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদেরকে প্ল্যানিংটা করতে হবে। সো ইন কেস অফ ইন কন্টিনিউয়াস অর মাস প্রোডাকশন, the seasonal demand, the scheduling should be decided such a way that there is a balanced production throughout the year of reducing the stock inventories. অর্থাৎ সবকিছু সামঞ্জস্য রেখে কাস্টমার ডেলিভারি ডেটটাকে মাথায় রেখে we have to proceed, we have to plan for the production. Okay, stock goods already laying with the details and retailers. তো এটি কিন্তু আরেকটি কথা যে আমি যখন স্টক গুডস কতখানি আছে সেটিও কিন্তু আমার প্রোডাকশনকে প্রভাবিত করবে বা প্ল্যানিং কে প্রভাবিত করবে। যেমন টেক্সটাইলের ক্ষেত্রে যদি সেরকম কোনো স্টক গুডস থাকে না, সেরকম মানে আগে থেকে ডাইং করা খুব কম থাকে, সেগুলো সাধারণত লোকাল মার্কেটে খাওয়ানো যায়। বাট অন্যান্য টেক্সটাইল ফ্যাক্টরি বাদে যে ফ্যাক্টরি গুলো রয়েছে, যেমন ম্যাজিক টুথপেস্ট একটা কোম্পানি বা যে কোনো কোলগেট একটা কোম্পানি, তারা কি করছে যে প্রোডাকশন করার আগে যেহেতু তাদের প্রোডাক্ট গুলো একই রকমের হয়ে থাকে, তারা দেখছে যে কি পরিমাণ স্টক আছে এবং কি পরিমাণ কন্টিনিউয়াস স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য কতগুলো আছে, সেটার উপর বেস করে কিন্তু তারা ডিসিশন নেয় যে হ্যাঁ কতটুকু প্রোডাকশন লাগবে, বা আমরা কবে প্রোডাকশনে গেলেও হবে যে হ্যাঁ এই যে বাচ্চাদের টুথপেস্ট এটা এত পরিমাণ আছে, সো এটা এত দ্রুত নয়, এটা কয়েকদিন পরে করলেও কিন্তু হবে। সো এই যে কি পরিমাণ স্টক গুডস, ফিনিশ গুডস রয়েছে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে আমার প্ল্যানিং এর জন্য। এগুলো ছিল এক্সটার্নাল ফ্যাক্টর যারা বাইরে থেকে এসে আমাদেরকে প্রভাবিত করে। এছাড়াও কিন্তু আমাদের ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে, আমাদের নিজস্ব কিছু প্ল্যান্টের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেটা যেমন আমরা বলতে পারি এখানে, যেমন যেটি বলা হচ্ছে স্টক অর ফিনিশ প্রোডাক্ট উইথ দ্য এন্টারপ্রাইজ, নিজস্ব কতগুলো আছে। সেকেন্ডলি টাইম ইন্টারভাল টু প্রসেস দ্য ফিনিশ, কত সময় লাগতে পারে আমার যে প্লান্ট রয়েছে সেই প্লান্টে যখন আমি প্রোডাকশন করব সেটিতে কত সময় লাগবে। মনে করো একজন বায়ার তোমাকে একটা ফেব্রিকের অর্ডার করেছে, তাহলে তার অর্ডারের দিন থেকে ডেলিভারি করতে তার কত দিন লাগে, এটা এক এক ধরনের ফ্যাক্টরি এক এক দিন লাগে, মোটামুটি 20, 25, 15 ইত্যাদি নানা রকম দিন লাগে। সো এই যে টাইম ইন্টারভাল, এই টাইম ইন্টারভালটাও কিন্তু আমার প্রোডাকশন প্ল্যানিংটাকে ইয়ে করছে। যে একজন সিএনএ বায়ার একটা অর্ডার দিল, তার অর্ডারটা তো প্ল্যানিং এ আমার এভাবে রাখতে হবে যে, কারণ আমাকে ক্যালকুলেট করতে হবে যে তুমি যদি ডাইং প্ল্যান করে থাকো যে হ্যাঁ এই অর্ডারটা আজকে আসছে, তার সুতা আসতে হবে, তার ফেব্রিক আসতে হবে, তারপর আমি ডাইং এ উঠাবো, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম 8-10 দিন ধরে তারপর আমাকে প্ল্যানিংটা করতে হচ্ছে। লাইক মেশিন অ্যাভেলেবল, মেশিন এন্ড ইকুইপমেন্ট, অনেক সময় দেখা যায় আমাদের হিউজ কোয়ান্টিটি অর্ডার চলে আসে বা হিউজ কোয়ান্টিটি একই সাথে একই ধরনের ডাইং করা দরকার হয়ে থাকে। মনে করো একটা প্লান্ট, একটা মেশিনের 500 কেজি মেশিন আছে, তোমার ডাইং করা দরকার হচ্ছে, তোমাকে মনে করো 571 কেজি অর্ডার আসছে তোমার, বা মানে তোমার যে পরিমাণ ফেব্রিক কনজিউমশন করে অ্যানালাইসিস করে দেখা গেছে যে বায়ার যে পরিমাণ ড্রেস চায়, কোট চায়, মানে প্রোডাক্ট চায়, তাতে তোমার 571 কেজি ডাইং করতে হবে। সো এই 71 কেজির জন্য তখন কিন্তু তোমাকে আলাদাভাবে ডাইং করতে হচ্ছে। সো এই যে অ্যাভেলেবিলিটি অফ মেশিন এন্ড ইকুইপমেন্ট, এটাও কিন্তু প্রভাবিত করছে আমাদের প্রোডাকশন শিডিউলিংটাকে, যে এটা কিভাবে, ঠিক আছে। সো দিস আর দ্য ইন্টারনাল ফ্যাক্টরস যেগুলো আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর যে শিডিউলিং সেটিকে প্রভাবিত করছে। আরো কিছু ফ্যাক্টর রয়েছে, অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যান পাওয়ার, তোমার তো ম্যান পাওয়ার অবশ্যই লাগবে, এবং মাঝে মধ্যে দেখা যায় যে ওভারটাইম করাতে হয়, আবার যে সমস্ত নতুন লেবার আসে তাদেরকে এক্সচেঞ্জ করে যারা
আগে থেকে আছে বা একটু ভালো কাজ জানে তাদেরকে চেঞ্জ করে দিতে হয়। অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়ালস, আমরা যেটা দিয়ে কাজ করছি সেটার অ্যাভেলেবিলিটি আছে কিনা, এটাও কিন্তু মনে করো তোমাকে বায়ার বললো যে লুরেক্সিয়ান দিয়ে দেন, আগে কিন্তু লুরেক্সিয়ান পাওয়া যেত না, এখন হয়তো অ্যাভেলেবল, বা এরকম কোন একটা সার্টিফাইড ইয়ান বা ব্রসের একটা এমন শেড দিল যেটা তুমি মিলাতেই পারছো না। সো এটার ক্ষেত্রেও অ্যাভেলেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়ালস। আবার ব্রসের কথা যখন চলে আসলো, এটাও কিন্তু তোমার একজন প্ল্যানিং ইয়ের মাথায় থাকা দরকার, বা যে ব্রসের তো ডাইং করতে হয় না, জাস্ট ওয়াশ করলেই হয়। এই টেকনিক্যাল নলেজটাও কিন্তু বা এই টেকনিক্যাল ইস্যুগুলোও কিন্তু আমাদেরকে শিডিউলিং এ প্রভাব করছে। ওটা তো জাস্ট ওয়াশ করে দিলেই ছেড়ে দিলেই হয়। এখন একজন যদি কেউ প্ল্যান করে যে হ্যাঁ এটা প্রত্যেকটা কালার ডাইং করতে তো মোটামুটি ৩-৪ ঘন্টা লাগে, এটাও বুঝে ৩-৪ ঘন্টা লাগবে বা ৮-১০ ঘন্টা লাগবে, তাহলে কিন্তু ঝামেলা। সো দেন দ্য ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস, আমার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটা কিরকম, যে আমার এখানে ডায়াপ্রি নিটিং করা যাচ্ছে না, এটা বাইরে থেকে নিটিং করে নিয়ে আসতে হচ্ছে। অথবা আমরা টেডির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখেছি যে পলিস্টার ভেসে ওঠে উপরে, বা ফ্লিসের ক্ষেত্রে এই ধরনের যে ফ্যাসিলিটি গুলো বাইরে থেকে করাতে হচ্ছে। সো এটাও কিন্তু ইনক্লুড করতে হবে যে আমার বাইরে থেকে সাব কন্ট্রাক্ট করে এনে ডাইং করতে হচ্ছে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ফিজিবিলিটি ইকোনমিক প্রোডাকশন রানস বলা হচ্ছে আন্ডার ইকোনমিক লট প্রোডাকশন টু কস্ট, সেটআপ কস্ট এন্ড ক্যারিং কস্ট আর ইকুয়েটেড। তো আমরা যে অর্ডারটা নিচ্ছি সেটার ফিজিবিলিটি অবশ্যই আমাদের অ্যানালাইসিস করতে হবে, যে আমরা বাইরে থেকে নিয়ে এসে আমরা নিজেরা করে তারপর দিলে কি এটা ফিজিবল কিনা, নাহলে আমরা জানিয়ে দিব যে না, বা এটিও কিন্তু প্রভাবিত করছে। টাইপস অফ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, আমরা কি কি ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারি বা কি কি করছি। নতুন একটা প্রোডাক্ট কিন্তু একটা ফ্যাক্টরির জন্য অ্যাডপ্ট করা আহ, এতটা সহজ নয়, যদিও আমাদের দেশে এখনো আর&ডি সেভাবে গড়ে ওঠেনি, বাট আর&ডি কিন্তু এই কাজগুলো করে নতুন প্রোডাক্ট নিয়ে, দেন সেটা কিন্তু বাল্কে বা শিডিউলিং এ চলে যায়। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং যারা কাজ করে তারাও কিন্তু এটার সাথে ইয়ে না, মানে পরিচিত না, তো ফলে এটাও কিন্তু আমার শিডিউলিং এ তখন যে শিডিউল করবে তার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কত সময় লাগতে পারে অ্যালোয়েন্স সহ, ঠিক আছে। সো এই যে বিষয়গুলা সেগুলো আমাদেরকে প্রভাবিত করছে। এবার যদি আমরা একটু কম্পোনেন্টস এ চলে আসি, তাহলে প্রভাবিত করলো বুঝলাম এই বিষয়গুলো প্রভাবিত করে। এখন যেটি জানা দরকার, তাহলে কম্পোনেন্টস গুলো কি কি, এর উপাদানগুলি কি কি সেটা শিডিউলিং এর, সেটা যদি আমরা জানি, সেটা হচ্ছে যে কি কি কম্পোনেন্টস, এখানে অনেকগুলো কম্পোনেন্টস আছে, তার ভিতরে প্রিলিমিনারিজ টু ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারিং এর পূর্বে কিছু প্রিলিমিনারি কথাবার্তা দরকার বা প্রিলিমিনারি প্রিপারেশন দরকার, যেমন ক্রেডিট চেকিং পিরিয়ড। বলা হচ্ছে যে ভেরি লিটল এন্ড ওয়েল এস্টাবলিশড কাস্টমার ওয়েল কোম্পানিজ, যে আমরা যাকে দিচ্ছি যার প্রোডাকশনে যাব সব ঠিকঠাক আছে তো না, এরকম যে ভুয়া প্রোডাকশন, তাহলে তো ঝামেলা। টাইম ফর প্রিপেয়ারিং প্রোডাকশন অর্ডার বাই সেলস ডিপার্টমেন্ট, এটার প্রিপারেশন করবে যে কতদিন লাগছে, বা অর্ডার তো লাগবে। মনে করো তোমার যে সেলস ডিপার্টমেন্ট বা মার্চেন্টাইজিং টিম, যেটা সাধারণত বাইং হাউস বলি, তারা যদি তোমাদেরকে দিতে না পারে, এটা তো লাগছে। সো অর্ডার শিট বা এই ধরনের সেলস অর্ডার আমাদের কিন্তু লাগছে ম্যানুফ্যাকচারিং এর আগে। টাইম ফর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটার সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রোডাক্ট ডিজাইন বা এগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, তার সময় লাগতেছে। এরপরে টাইম কনজিউমড ইন প্রোডাকশন প্ল্যানিং, যাই প্ল্যানিং করছে তারও তো সময় লাগছে, যে বেটা বসে প্ল্যানিং করছে সেই প্ল্যানিং করতেও তো সময় লাগছে, সেটাও কিন্তু প্রোডাকশন প্ল্যানিং এর অন্তর্ভুক্ত, শিডিউলিং এর অন্তর্ভুক্ত। প্রকিউরমেন্ট সাইকেল টাইম, আমার যে র মেটেরিয়াল আছে কিনা, র মেটেরিয়াল কিনতে কত সময় লাগবে, এগুলো। টাইম ফর স্টোরেজ অফ র মেটেরিয়াল, স্টোরেজ করবো। টোলিং টাইম মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া আসা, আমরা যেমন ওই যে এক ডাইং মেশিন থেকে নামে আরেক ডাইং মেশিনে নিয়ে যাই বা নিটিং থেকে নিয়ে আসি, টলিং টাইম। and processing cycle time in factory, process করতে সময়, storage component parts, transit time, sub assembly time, final assembly time, this সবগুলোকে আমরা বলবো যে আমরা এগুলি আমাদের কম্পোনেন্টস অফ শিডিউলিং। কারণ আমরা শিডিউলিংটা কিসের উপর ধরে করব, টাইম ধরেই তো করব। শিডিউলিং এর মূল উপাদান কি, টাইম। তাহলে টাইমটা কোথা থেকে আসবে, প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা ভাগে ভাগে আসবে, যে এইখান থেকে নিটিং হবে এতদিন, ডাইং হবে এতদিন, ফিনিশ হবে এতক্ষণ, দেন এটি ফিনিশ হবে। তাহলেই না তোমার এটিই তো কম্পোনেন্টস, বা তাহলে শিডিউলিং এর কম্পোনেন্টসই তো টাইম। ওকে, তারপরে যদি আমরা বলি শিডিউলিং প্রসিডিউর, আমরা একটু তাড়াহুড়ো করছি শেষের দিকে। শিডিউলিং প্রসিডিউর যদি আমরা বলি, ফর ইনস্ট্রুমেন্ট আমরা দুই প্রকার রয়েছে, সেটা ইন্টারমিটেন্ট প্রোডাকশন এবং কন্টিনিউয়াস প্রোডাকশন। ইন্টারমিটেন্ট প্রোডাকশন যেটি হচ্ছে যে অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাচ বা এ ধরনের যদি হয়, সেটাকে আমরা বলছি। আর কন্টিনিউয়াস যে একই রকমের। শিডিউলিং ফর ইন্টারমিটেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে, ইন্টারমিটেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা বলি, শিডিউলিং উইথিন দা ওয়াটার, মানে হচ্ছে যে যখন অর্ডারটা আসবে সেটির মনে করে H&M এর আছে, জারার আছে, সিএন এর আছে,
নানা প্রকার আছে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডার ধরে ধরে আমরা কিন্তু শিডিউলিং করতে পারি, বা শিডিউলিং প্রসিডিউর উইথিন দ্য ওয়াটার, শিডিউলিং ফর ওয়ার্ডার রিলেশন টু দ্য আদার ওয়ার্ডার, একটার সাথে আরেকটার মিল আছে কিনা, যে দুটো একসাথে চালানো যায় কিনা, শিডিউলিং টু মেশিন। তারপরে হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখো আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে মাস্টার শিডিউলিং। মাস্টার শিডিউলিংটা কি? এটি সাধারণত ওই যে বললাম কন্টিনিউয়াস মানে কি, একই ধরনের প্রোডাক্ট বারবার হচ্ছে। মনে করো এমন একটা তোমার কাছে অর্ডার আসছে যে এত টন, মনে করো 120 টনস লাইক, একই মেশিনে মানে সাদা হোয়াইট হোয়াইট আসছে H&M এর 1011 বলে গেছে কোড, তোমরা ভালো জানো। তো এটি কি হচ্ছে যে একই ধরনের আসছে, তো তুমি কি করলা, প্ল্যানিং করলা যে হ্যাঁ এটা বড় মেশিন, এটাতে কন্টিনিউয়াসলি হোয়াইটই হতে থাকবে, ঠিক আছে। সো ফর দিস কন্টিনিউয়াস প্রোডাকশনের জন্য আমরা সেটাকে মাস্টার শিডিউলিং বলতে পারি, ঠিক আছে। তো মাস্টার শিডিউলিং দুটি স্টেপ প্রসেসে হতে পারে, সেটি হচ্ছে যে সেলস ফোরকাস্ট এন্ড অর্ডার অলরেডি হ্যান্ড ইন ফাস্ট এন্ড ব্রোকেন ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট শপ এন্ড শপ আর, অর্থাৎ মাস্টার শিডিউলিংটা আমরা তখন করছি যখন আমাদের অর্ডার চলে আসছে এবং সেটি আমাদের কম্প্যাক্ট ক্যাপাসিটির অন্তর্ভুক্ত। তো এখানে এক্সাম্পল একটা দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখবো, যদিও সময় কম তারপরেও। বলা হচ্ছে যে প্রিপেয়ার দ্য মাস্টার শিডিউল, মানে মাস্টার শিডিউলিং করব একই ধরনের প্রোডাক্ট, এ মিল মেশিন ফর এ মান্থ, এক মাসের জন্য। দ্য ফার্স্ট ডাটা ইজ নোন দ্যাট দ্য মেশিন ওয়ার্ক 20 ঘন্টা কাজ করে একটা দিনে, একদিনে। সো ম্যাক্সিমাম আওয়ার পার হচ্ছে কত? তো আমরা প্রথমে যদি ধরে নেই 20 দিন, তাহলে 6 দিন 1 সপ্তাহ, তাহলে 20 ঘন্টা একদিনে কাজ করলে 120 ঘন্টা। নাও দ্য শিডিউল ইজ টু বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট, এইভাবে করতে হবে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেশিন আওয়ার্স শুড নট এক্সিড, 120 ঘন্টা অতিক্রম করবে না মানে সপ্তাহে, ঠিক আছে, এবং শুড নট বি বিলো 6 মেশিন, মানে 6 ঘন্টা হবে না। তাহলে 6 ঘন্টা এবং 20 ঘন্টা আমাদের লিমিট দিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমাকে প্ল্যানিংটা করতে হবে। জাস্ট অ্যান এক্সাম্পল, এখানে দেখো আরেকটু সিম্পলিফাই করে দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রোডাকশন আওয়ার হচ্ছে ম্যাক্সিমাম 120 ঘন্টা, এক সপ্তাহের বেশি হবে না, মানে এক সপ্তাহে 120 ঘন্টার বেশি করা যাবে না এবং 6 ঘন্টার কমও করা যাবে না। এখন তোমাকে বলা হলো তোমার কাছে এই এই কাজগুলো আছে, তুমি এবার শিডিউলিং করো, বা তুমি একজন নিজেকে প্ল্যানিং অফিসার মনে করো, প্ল্যানিং অফিসার হয়ে এখন তুমি প্ল্যান করবা। তোমাকে এখানে বলা হচ্ছে 1 2 3 জব 1 2 3, সেটা তো মনে করো ইয়ে দেওয়া আছে উইকে, মানে কতটুকু কাজ করবা এটা একটা শিডিউলিং দেওয়া আছে। তো তুমি যেটা করতে পারো, তুমি তোমার মতো শিডিউলিংটা করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ইনি যেটা করেছেন উইক ওয়ানে কত 30 50 80 100 100 ঘন্টা কাজ হবে, উইক 2 তে 90 ঘন্টা কাজ হবে, উইক 3 তে। তো তুমি এটাকে অন্যভাবে করতে পারো, তুমি ম্যাক্সিমাম 100 ঘন্টাও দিতে পারো, এখানে আরো 40 ঘন্টা 40 দিয়ে দিলা, 20 ঘন্টা বাড়াই দিলা, কারণ তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন কত 120 ঘন্টা তুমি করতে পারবা, মানে ক্যাপাসিটি তোমার, আর মিনিমাম হলো 6 ঘন্টা। তোমাকে এখন এগুলো কাজ দেওয়া হয়েছে, তুমি এখন এগুলো ডিজাইন করবা। তো এটার খুবই সহজ, এটা তোমাদের পরীক্ষায় যদি এরকম থাকে যে কিছু কাজ দেওয়া আছে, সেগুলোর টোটাল আওয়ার কত ঘন্টা লাগবে সেটা দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো তোমার মেশিনের ক্যাপাসিটি, প্ল্যান্টের ক্যাপাসিটি এত, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত, এবার তুমি প্ল্যান করো বা শিডিউলিং করো কবে কোনটা করবা। সো তুমি এরকম করে তোমার মতো করে শিডিউলিং করবা, বাট খেয়াল রাখতে হবে যেন আমার যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো ঠিক আছে কিনা। তো আমরা শেষে চলে এসেছি। তো এখন আমরা যদি একটু দেখি যে মাস্টার শিডিউলিং এর জন্য কি কি লাগবে, সেটি মাস্টার শিডিউলিং হোক আর ইনক্রিমেন্ট শিডিউলিং হোক, সবটার জন্যই আমাদের সেলস ফরকাস্টিং তো কখন করবো, যখন কাস্টমার ডিমান্ড করবে, কাস্টমার আমাদের কাছে অর্ডার করবে, চাইবে, তখনই তো আমাদের সেলস ফরকাস্টিং আসবে। তারপর সেটি সেলস ফরকাস্টিং হলে আমরা কি করছি, এগ্রিগেট লোড ক্যালকুলেট করছি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টক ইনভেন্টরি আছে কিনা, তারপর মাস্টার শিডিউলিং এ যাচ্ছি ক্যাপাসিটি প্ল্যানিং অনুসারে, যে হ্যাঁ এটা চলতেই থাকবে, ঠিক আছে। মাস্টার শিডিউলিং এন্ড ডেলিভারি তো খুবই সংক্ষেপে হয়ে যাচ্ছে। অবজেক্টিভস অফ মাস্টার শিডিউলিং এর উদ্দেশ্য হচ্ছে যে একই ধরনের প্রোডাক্ট যখন আমরা করব, একইভাবে দ্রুত ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্ল্যান ইউটিলাইজেশন করে ম্যাক্সিমামটা পাওয়া। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি, সেটি হচ্ছে যে মাস্টার শিডিউলিং এর ক্ষেত্রে ভেরি সিম্পল এন্ড ইজি আন্ডারস্ট্যান্ড মেথড, ওভারঅল পিকচার কারেন্ট প্রোডাকশন শিডিউল ক্যান বি ইজিলি মেইনটেইন, নো টেকনিক্যাল স্টাফ, একই ধরনের কাজ, তাহলে তো এটা স্যার ক্লাস টেস্ট কখন হবে? ঠিক আছে। হ্যাঁ ক্লাস টেস্ট কখন হবে? হবে, এখনো শেষ হয়নি ক্লাস। ডিসঅ্যাডভান্টেজ ও, সেটি আচ্ছা। হচ্ছে কি, ওভারঅল পিকচার অফ ডিটেইল তুমি জানতে পারলেও কিন্তু প্রত্যেকটা মেশিনের সমস্যা তুমি জানতে পারছো না।
ultimate does not provide detailed information, so the system is applicable for a smaller plant. তোমার প্ল্যানিংটা সাধারণত যত ছোট হবে ডিপার্টমেন্ট গুলো বা যত ছোট ফ্যাক্টরি হবে সেই ক্ষেত্রে প্ল্যানিংটা আরো সুন্দর তুমি করতে পারবা এবং সেই সাথে একটা স্বচ্ছতা থাকছে। বাট যখন বড় প্ল্যান্ট হচ্ছে সেই ক্ষেত্রে তোমার প্ল্যানিং এর ঝামেলাটা থেকে যাচ্ছে একটু। তো এই ছিল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের। আমরা ক্লাসের শেষে চলে এসেছি, একটু সময় নিব আমি। তাহলে আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ আরেকটু বলি যে আমাদের প্ল্যানিং এবং শিডিউলিং এর অ্যাডভান্টেজ গুলো কি। ভেরি সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড প্রোভাইড ওভারঅল পিকচার অফ দ্য কারেন্ট প্রোডাকশন শিডিউল। তোমার যখন প্ল্যানিং থাকছে 10 নাম্বার মেশিনে কালো ওঠার কথা, তুমি গিয়ে দেখতেছো কালো উঠছে কিনা, সো ওভারঅল পিকচার যেটা সেটা জানতে পারছো। ইট ক্যান বি ইজিলি মেইনটেইনড বাই নন টেকনিক্যাল স্টাফ। তো নন টেকনিক্যাল স্টাফও কিন্তু এই খোঁজ খবরটা নিতে পারে, নো ম্যাটার। মেকিং দ্য মেইনটেনেন্স ফর দ্য চার্ট ইজ চিপ। 50 বেজে গেছে নাকি না? So in view of rush order and certain percentage of total capacity can be allocated. তো যাই হোক, অনেক দ্রুত হয়ে গেল। সো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এর যে লেকচারটি সেটি শিডিউলিং এবং লোডিং। শিডিউলিং বলতে আমরা যেটা বুঝি কোনো প্ল্যান্টের প্রতি অ্যাসাইনকৃত কাজ, সরি লোডিং বলতে সেটি বুঝি, আর শিডিউলিং বলতে আমরা যেটা বুঝি সেই কাজটা কবে করবে সেটি। তো সেটির অবজেক্টিভস আমরা দেখেছি, প্লিজ কথা বলো না কে। অবজেক্টিভস আমরা দেখেছি, বেনিফিটস অফ শিডিউলিং আমরা দেখেছি, কেন করব, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন করা, টাইমলি ডেলিভারি করা। তার সাথে আমরা দেখেছি রিজন অফ শিডিউলিং, ঠিক আছে, কেন রিজন, অনেকগুলো রিজন দেখেছিলাম। তারপরে হচ্ছে আমরা ফ্যাক্টরস দেখেছি যেগুলো আমাদেরকে ইয়ে করে, এক্সটার্নাল ফ্যাক্টর, ইন্টারনাল ফ্যাক্টর প্রভাবিত করে শিডিউলিং করতে। তোমরা নিজেকে একজন প্রোডাকশন প্ল্যানিং অফিসারের জায়গায় বসিয়ে থিঙ্ক করো যে আসলে কি, ঠিক আছে, আমার কি করা উচিত, ওই জায়গায় বসিয়ে এটা ওই লেকচারটা পড়বা, তাহলে সহজেই বুঝতে পারবা। তারপর কম্পোনেন্টস অফ শিডিউলিং, শিডিউলিং এর কম্পোনেন্টস হচ্ছে টাইম, তাহলে বিভিন্ন স্টেজে যে টাইমটা দরকার হয় সেটি। শিডিউলিং প্রসিডিউর আসে এখানে, মাস্টার শিডিউলিং এবং ইন্টিমেন্ট প্রসিডিউর দুটো, সেটার একটা উদাহরণ দেওয়া আছে, এই প্ল্যানিংটা তোমরা করতে পারো। অবজেক্টিভস অফ ম্যাটেরিয়াল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এখনই কেটে যাবে, 50 থেকে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আপনি